এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নতুন করে আমেরিকার সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত, ৯০ সেনা নিহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আল জাজিরা বলছে আলোচনা হয়নি জ্বালানির দাম কমাতে হামলা স্থগিতের কৌশল ট্রাম্পের। অর্থাৎ আগে যে আলটিমেটাম ছিল 48 ঘন্টা, সেই আলটিমেটাম থেকে সরে এসে এখন 7 দিনের আলটিমেটাম দিচ্ছে। এর কারণ হলো বলছে যে আলোচনা হচ্ছে। এই কথা বললে যখন নাকি ইতিবাচক হবে তখন বিশ্বের জ্বালানি তেলের দাম কমে যাবে। সেই কৌশলটা আসলে ইরান ফাঁস করে দিল। এদিকে ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্রে বৃষ্টি নামাল ইরান, লন্ডভন্ড ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে পরাজয় বরণ করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং কেন এই পরাজয়টা বরণ করলো এবং ইরান কি কি কৌশল নিয়েও এই মার্কিন পরাশক্তি এবং ইসরায়েলের মতো একটা প্রযুক্তিগতভাবে সুসংগঠিত দেশকে পরাজিত করলো, সে বিষয়ে আলোচনা করব। এদিকে ট্রাম্পের আলোচনা বনাম ইরানের অস্বীকার, নতুন কোনো চাল চলছে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল আমেরিকার জন্য লাভের হিসাব, যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, নতুন প্রভাব বলয় আর শেষে বিজয়ের ঘোষণা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে সেখানে যেন সেই পুরনো হিসাব মিলছে না। যুদ্ধ চলছে, টাকা ছড়ছে, কিন্তু জয় কোথায়, সেই প্রশ্নই এখন আমেরিকার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। এদিকে তেহরানের পতন কেন হলো না? ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তাহলে কি ইরান যুদ্ধে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার একদিন পরে ট্রাম্পের কণ্ঠে নরম সুর। ইরানের বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য স্থগিতের ঘোষণাও দিয়েছেন তিনি। দাবি, গত 2 দিনে বিরোধ নিরসনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি, মহাসাগরের তলদেশের গোপন মানচিত্র তৈরি করছে চীন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে 4র্থ সপ্তাহে। এই যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল। আয়াতুল্লাহ বাহিনীর হামলায় এখন পর্যন্ত হতাহত হয়েছেন প্রায় 5000 ইসরায়েলি বাহিনী। যুদ্ধের 25তম দিনে এসে এবার নাগরিকদের ইসরায়েল ছাড়ার ঘোষণা দিয়েছে চীন। তাহলে কি ইসরায়েল জুড়ে আরো কঠোর হামলা চালাতে যাচ্ছে ইরান? ইরানের সঙ্গে মোটেই পেরে উঠছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। তাদের লাগাতার হামলায় অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো একের পর এক ভূপাতিত হচ্ছে, আর তাতে বারবার কার্যত পিছিয়ে আসতে চাইছে ট্রাম্প। এমনকি যুদ্ধ বন্ধ করতে সবার কাছে ধর্ণা দিলেও যেন থামাথামির কোনো লক্ষণ নেই ইরানের। যদিও কিছু কিছু হামলায় ইরানকে তারা দায়ী করলেও নিজেদের দুর্বলতা থাকতে বহু হামলাকে তারা দুর্ঘটনা বলেই দাবি করছে, এমনটাই মনে করেন অনেকেই। অন্যতম হলো তাদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ডের ভয়াবহ আগুন। এমনকি সম্প্রতি ওয়াশিংটনে তাদের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ হলেও সেটি নাকি দুর্ঘটনায় হয়েছে, এমনটাই দাবি করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ইরানের যুদ্ধে তাদের 16টিরও বেশি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়ে তাদের সামরিক ক্ষয়ক্ষতি হলেও সেই বিষয়টিও দুর্ঘটনা বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সময়টা আমেরিকার জন্য বেশ খারাপ গেলেও সেই খারাপের মাত্রা আরো বাড়িয়ে দিতেই যেন আবারও মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরটি সামনে এলো। আর সেটি এতটাই ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে যে বিমানে থাকা 115 জন সেনার মধ্যে 90 জনই নিহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। সেখানে মার্কিন লকহিড C-130 হারকিউলিস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের তথ্য অনুযায়ী এর মধ্যে 11 জন বিমান বাহিনীর সদস্য, 15 জন সেনা এবং 2 জন জাতীয় পুলিশের সদস্য সহ মোট বিমানটিতে 128 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমেই উদ্ধার কাজ শুরু করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। এ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে আঘাত লাগে এবং পরে একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে বিমানটিতে আগুন ধরে বিস্ফোরিত হয়। বর্তমানে বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যদিও এ নিয়ে গভীর শোক প্রকাশ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনাকে সামরিক বাহিনীর আধুনিকায়নে বিলম্বের জন্য প্রশাসনিক জটিলতাকে দায়ী করেছেন। কারণ তাদের এই আমেরিকার যুদ্ধবিমানটি মোটেই আধুনিক নয়, বরং তা 1950 দশকের বলে জানা গেছে। এদিকে ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্রে বৃষ্টি নামাল ইরান, লন্ডভন্ড ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামাল তেহরান। মঙ্গলবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম ধাপের ঘোষণা দিয়েছে। নতুন দফায় ইসরায়েলের ডিমোনা, তেল আবিব ও ইলাতের মতো অত্যন্ত সংবেদনশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি ওই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলের তেল আবিবে বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ডিমোনা, আরাদ ও তেল আবিবে আঘাত হেনেছে। এতে বেসামরিক নাগরিকরা আহত ও ক্ষয়ক্ষতি রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC মঙ্গলবার ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে।
কিছু ভিডিওতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিব এলাকার একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যগুলো মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গেছে। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ভবনের কাঁচ ভেঙে গেছে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জরুরি সেবা বিভাগ উদ্ধার অভিযান শুরু করেছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন। দ্য টাইমস অফ ইসরায়েল একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। অন্যদিকে হারেজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে 4 জন সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে তারা দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে দল পাঠিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর তেল আবিব ও মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। আল জাজিরা ডয়েচে ভেলে এ খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে IRGC অভিযানের এই সর্বশেষ পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। তারা জানায়, যখন জাতি মুষ্টিবদ্ধ হাতে লাখ লাখ মানুষের সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ব্যাপক সমর্থন জানাচ্ছে, ঠিক তখনই শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই সর্বশেষ পর্যায়টি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। বিবৃতি অনুযায়ী দখল করা ইলাদ বন্দর, সুরক্ষিত শহর ডিমোনা, যেখানে ইসরায়েলি শাসকের কুখ্যাত পারমাণবিক চুল্লি অবস্থিত, এবং উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। IRGC এ নিয়ে দ্বিতীয়বার ডিমোনাতে আঘাত হানল। এর কয়েকদিন আগেই তারা একটি পাল্টা হামলা চালিয়েছিল, যা অধিকৃত অঞ্চল জুড়ে ভীতির সঞ্চার করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে 200-এরও বেশি মানুষ হতাহত হয়েছিল। IRGC আরও জানায়, তাদের অভিযানের 78তম পর্যায়ে এই অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে IRGC এই ঘৃণ্য ও শিশু হত্যাকারী আগ্রাসনকারীদের সঙ্গে আঘাত নির্ভর অভিযানের মাধ্যমে কথা বলছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে IRGCর অধিকাংশ কমব্যাট ইউনিট এবং ইসলামী প্রজাতন্ত্রের লাখ লাখ বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী এখনও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। সতর্ক করে বলা হয়েছে যে তাদের সম্ভাব্য অংশগ্রহণ সংঘাতকে আরও তীব্র করবে এবং আগ্রাসনকারীদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণহীন করে তুলবে। IRGC আরও সতর্ক করেছে যে প্রতিপক্ষের পক্ষ থেকে পরাজয় কাটিয়ে ওঠার বা যুদ্ধের গতিপথ পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা নজরে রাখা হবে। এতে বলা হয়েছে যে যে কোনো পর্যায়ের আগ্রাসনের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং সমর্থনদের ওপর ইরানের তীব্র আঘাত অত্যন্ত দ্রুত নেমে আসবে। গত মাসের শেষের দিকে ইরান বিরোধী মার্কিন সামরিক তৎপরতা শুরু হওয়ার পরপরই অপারেশন ট্রু প্রমিস 4 শুরু হয়। প্রেস টিভি। এদিকে ট্রাম্পের আলোচনা বনাম ইরানের অস্বীকার। নতুন কোনো চাল চালছে যুক্তরাষ্ট্র? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তেহরানের সাথে ফলপ্রসূ আলোচনা চলছে, অন্যদিকে ইরান একে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ববাজার ও জ্বালানি খাতে অস্থিরতা শুরু হয়েছে। গত শনিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। কিন্তু সোমবার নাটকীয়ভাবে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসে 5 দিনের বিরতি ঘোষণা করেন। ট্রাম্পের দাবি, ইরানের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির সাথে তার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে সেই গোপন ব্যক্তিটি কে তা প্রকাশ করেননি তিনি। ট্রাম্পের এই দাবিকে স্রেফ মানুষতাত্ত্বিক যুদ্ধ এবং বাজার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হয়নি। তেল ও আর্থিক বাজার প্রভাবিত করতেই এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এদিকে যুদ্ধের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ইসলামাবাদে 2 দেশের মধ্যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও শান্তি ফেরাতে ইরান, মিশর ও ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ রাখছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের আস্থা অর্জন করা ওয়াশিংটনের জন্য পাহাড় সম চ্যালেঞ্জ। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সানাম ওয়াকিল বলেন, ইরান এখন অনেক বেশি সন্দিহান। তারা আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ্বাসযোগ্য নিরাপত্তা গ্যারান্টি চাইবে। অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ না করা পর্যন্ত এবং তাদের ড্রোন ও মিসাইল কর্মসূচি অটুট রাখা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়। শান্তি আলোচনার এই গুঞ্জনের মধ্যেই ইসরায়েল আক্রমণাত্মক অবস্থানে অনড়। ইসরায়েলি সূত্রমতে এই মুহূর্তে ইরান বা লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের কোনো বাস্তব সম্ভাবনা তারা দেখছে না।
ফলে ট্রাম্পের এই 5 দিনের বিরতি শেষ পর্যন্ত শান্তি আনবে নাকি নতুন কোনো বড় হামলার পূর্বাভাস তা নিয়ে শঙ্কিত পুরো বিশ্ব। এদিকে তেহরানের পতন কেন হলো না? ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরে বিশেষ করে আইডিএফ এবং মোসাদের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, দখলদার রাষ্ট্রটির সামরিক বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সমালোচনা করছেন। তাদের দাবি, মোসাদ ইরানের স্থিতিস্থাপকতা বা সহনশীলতাতে অবমূল্যায়ন করেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, গোয়েন্দা সংস্থাটি ধারণা করেছিল যে সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্মূল এবং কমান্ড সেন্টারে বড় ধরনের হামলার মাধ্যমে তেহরান সরকারের দ্রুত পতন ঘটানো সম্ভব। সামরিক বাহিনী বলছে, দ্রুত পতনের সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেও তাদের সরকার এখনও টিকে আছে। অন্যদিকে কারসার রিপোর্ট করেছে যে মোসাদ এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে। অভিযানের পরিকল্পনার সাথে জড়িতরা বলছেন, তারা কখনোই সরকারের দ্রুত পতনের প্রতিশ্রুতি দেননি। মোসাদ প্রধান দাদি বার্নিয়া ইসরায়েলি ক্যাবিনেট এবং মার্কিন নেতৃত্বকে দেওয়া ব্রিফিংয়ে দীর্ঘমেয়াদী সময়সীমার কয়েক মাস থেকে 1 বছর বা তার বেশি সময়ের কথা উল্লেখ করেছিলেন। তাদের মূল্যায়ন অনুযায়ী দেশীয় বিদ্রোহের মাধ্যমে দ্রুত সরকার পতনের সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। সূত্রমতে, এই উত্তেজনার কিছু অংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আসতে পারে, যেখানে কিছু গোষ্ঠী এই অভিযানের বিরোধী। তবে ইসরায়েলের ভেতরে এই দ্বন্দ্ব নতুন নয়। আগের অভিযানের সময় মোসাদ এজেন্টদের একটি ভিডিও প্রকাশের পর সামরিক বাহিনী ক্ষুব্ধ হয়েছিল। তাদের মনে হয়েছিল মোসাদ বিমান বাহিনীর সাফল্যের কৃতিত্ব নিজের নামে নেওয়ার চেষ্টা করছে। পারস্পরিক কাদা ছোড়াছড়ি চললেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে মোসাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সমস্ত পদক্ষেপ রাজনৈতিক নেতৃত্বের দ্বারা অনুমোদিত এবং ক্যাবিনেটকে নিয়মিত ব্রিফিং করা হচ্ছে। তবে ইরান ইস্যুতে এই অভ্যন্তরীণ স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি। মহাসাগরের তলদেশের গোপন মানচিত্র তৈরি করছে চীন। ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সম্ভাব্য সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি হিসেবে প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরের তলদেশের এক বিশাল এবং বিস্তারিত মানচিত্র তৈরির কাজ শুরু করেছে চীন। রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। নৌ বিশেষজ্ঞ এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, বেইজিংয়ের এই বিশাল সমুদ্র তলদেশ ম্যাপিং কার্যক্রম কেবল বৈজ্ঞানিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমুদ্রের গভীরতা, ভূখণ্ড, পানির তাপমাত্রা এবং লবণাক্ততা সম্পর্কে এমন একটি নিখুঁত তথ্যভাণ্ডার তৈরি করছে যা যুদ্ধের সময় চীনা সাবমেরিনগুলোকে রাডার ফাঁকি দিয়ে চলাচল করতে এবং শত্রুপক্ষের সাবমেরিন সহজে শনাক্ত করতে সাহায্য করবে। রয়টার্স গত 5 বছরের জাহাজ ট্র্যাকিং ডেটা, চীনা সরকারি নথিপত্র এবং 42টি গবেষণা জাহাজের গতিবিধি বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেখা যায়, ডংফাং হংপেরি নামক চীনের একটি বিশেষায়িত গবেষণা জাহাজ 2024 ও 2025 সাল জুড়ে তাইওয়ান এবং মার্কিন ঘাঁটি গুয়ামের কৌশলগত জলসীমায় বারবার টহল দিয়েছে। 2025 সালের মার্চ মাসে জাহাজটিকে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী সমুদ্রসীমায় এবং মালাক্কা প্রণালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে জরিপ চালাতে দেখা গেছে। এছাড়া 2024 সালের অক্টোবরে এটি জাপানের কাছে সমুদ্রের তলদেশে এমন কিছু শক্তিশালী সেন্সর স্থাপন ও পরীক্ষা করেছে যা পানির নিচের যে কোনো বস্তু শনাক্ত করতে সক্ষম। নৌযুদ্ধ বিশেষজ্ঞদের মতে, সাবমেরিন যুদ্ধে সেই পক্ষই জয়ী হয় যারা ব্যাটেল স্পেস বা যুদ্ধক্ষেত্রের পরিবেশ সম্পর্কে বেশি জানে। চীনের এই ট্রান্সপ্যারেন্ট ওশান বা স্বচ্ছ মহাসাগর প্রকল্পের মাধ্যমে তারা মহাসাগরগুলোর এমন সব ডিজিটাল মানচিত্র তৈরি করছে যা তাদের সাবমেরিনগুলোকে গভীর সমুদ্রের পাহাড় ও খাদের আড়ালে আত্মগোপন করে থাকতে সাহায্য করবে। অস্ট্রেলিয়ার সাবেক সাবমেরিন কমান্ডার পিটার স্কট রয়টার্সকে বলেন, যে কোনো সামরিক সাবমেরিন চালক তার চারপাশের পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে মরিয়া থাকেন। চীন যা করছে তা পরিষ্কারভাবে যুদ্ধের ময়দান প্রস্তুত করারই নামান্তর। যদিও চীনের ওশান ইউনিভার্সিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে যে এই কার্যক্রমগুলো কেবল জলবায়ু পরিবর্তন এবং খনিজ সম্পদ অনুসন্ধানের মতো গবেষণার অংশ, তবে সামরিক বিশেষজ্ঞরা এতে সিভিল মিলিটারি ফিউশন বা বেসামরিক সামরিক সংমিশ্রণের স্পষ্ট ইঙ্গিত দেখছেন। বেইজিংয়ের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেয়নি। অন্যদিকে পেন্টাগনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, চীনের এই ক্রমবর্ধমান সামুদ্রিক সক্ষমতা দীর্ঘদিনের মার্কিন নৌ আধিপত্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই বিশাল জরিপ কর্মসূচির মাধ্যমে চীন কেবল খনিজ সম্পদই নয়, বরং সমুদ্রের নিচে এক অদৃশ্য শক্তিশালী দেওয়াল তৈরি করছে যা আগামী দিনগুলোতে বৈশ্বিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র রয়টার্স ইনভেস্টিগেশন। আল জাজিরা বলছে, আলোচনা হয়নি জ্বালানির দাম কমাতে হামলা স্থগিতের কৌশল ট্রাম্পের। অর্থাৎ আগে যে আলটিমেটাম ছিল 48 ঘন্টা, সেই আলটিমেটাম থেকে সরে এসে এখন 7 দিনের আলটিমেটাম দিচ্ছে। এর কারণ হলো, বলছে যে আলোচনা হচ্ছে। এই কথা বললে যখন নাকি ইতিবাচক হবে, তখন বিশ্বের জ্বালানি তেলের দাম কমে যাবে। সেই কৌশলটা আসলে ইরান ফাঁস করে দিল। এখানে যে পরিস্থিতিটা এখন পর্যন্ত, ইরানের অনমনীয় একটা মনোভাব। ট্রাম্প হয় যুদ্ধ চালায় যেতে হবে তাকে এই ঝুঁকি নিয়ে, আর নাহলে একতরফাভাবে তার যুদ্ধ থেকে বেরিয়ে
রাখতে হবে। এখন ট্রাম্প সম্ভবত চাইলে কোনোভাবে ইরান একটু কাছামাছি করুক, একটু অনুরোধ করুক, তাহলে ট্রাম্প দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে। কারণ আমেরিকা, তার রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাট দল, তাদের উপরেও সে খেপে গেছে। কারণ সব একযোগে হলো এই যুদ্ধের বিরুদ্ধে এবং এদেরকে বলছে বিশ্বাসঘাতক, তারা ইরানের চেয়েও খারাপ, এই মন্তব্য করছে। তো এটা বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প দিনকে দিন তার উপরে চাপ বাড়ছে। তো এখন আল জাজিরার কি খবর? খবরটা হলো এই আলোচনা চলমান থাকায় ইরানের বিদ্যুৎ এবং জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত স্থগিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের সংলাপের বিষয়টি অস্বীকার করেছে। সোমবার ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হলো জ্বালানি তেলের দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা। এটা হতে পারে, দেখেন, সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা, অর্থাৎ ওই যে আলোচনা চলছে, সে আলটিমেটাম দিয়েছে, তার মানে সময়টা ক্ষেপণ করে এই সময়ের মধ্যে সে তার সামরিক কৌশলটা ঠিক করতেছে যে আরো কিভাবে ইরানকে ধ্বংস করা যায়, ইরানকে উপকার করা যায়, সেটা হতে পারে। দেখেন, ইরান কিন্তু ঠিকই ধরতে পারছে, কারণ এদের একটা ভেলকিবাজি দেয় ডোনাল্ড ট্রাম্প, তার যে মুখের কথা আর মনের কথা যে এক না, মুখে যা বলে বাস্তবে তা করে না, বাস্তবে যা করে মুখে তা বলে না। তো এই বিষয়টা ইরান ভালোভাবে ধরতে পারছে। সোমবার ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হলো জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা। বিবৃতিতে আরো বলা হয়, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু উদ্যোগ রয়েছে। আঞ্চলিক দেশ, তার মানে একটা শিকার হয়েছে, সম্ভবত তুরস্ক হতে পারে, কাতার হতে পারে, তারা সবসময় এইসব আলোচনাগুলো করে। তাদের এই উদ্বেগগুলোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গেই যোগাযোগ করা উচিত, কারণ তারা এই যুদ্ধ করেছে। ইরান কিন্তু দেখেন, খেয়াল করবেন, বারবার বলছে যে এই যুদ্ধ ইরানের না, ইরানের উপর এই যুদ্ধ চাপানো হয়েছে। ফলে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি যুদ্ধ অব্যাহত রাখবে নাকি বন্ধ করবে। ইরান এই দায়িত্ব নিতে চাচ্ছে না। এর আগে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত 2 দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ এবং চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প বলছেন, এই গভীর বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে এটি চলমান বৈঠক এবং আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে। তখন আবার ভাবও দেখাইতেছে যে যদি ইরান না মানে তাহলে কিন্তু আবার খবর আছে ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণার পর তেলের দাম 13% বেশি কমে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম প্রতি ব্যারেল প্রায় $104.1 বেচা হয়, যা 7.2% কম। এক পর্যায়ে দাম 15% পড়ে প্রতি ব্যারেলের দাম $96 নেমে আসে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 7.8% কমে $90.55 দাঁড়ায়। এই তেলের দাম সর্বনিম্ন $85.28 নামে, এতে 13.5% দরপতন হয়। এর আগে ট্রাম্প বাংলাদেশ সময় রোববার ভোর 5:45 হুমকি দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। যাক, নানা রকম পোল্টিবাজি দিতে দিতে এখন যেটা হচ্ছে, ইরান বুঝে গেছে যে ইরান এই ট্রাম্পের এই মধুর কথায় ভরসা রাখছে না। তাছাড়া ইরান তো জানে যে আলোচনা চলছে কি চলছে না। সুতরাং এখন ট্রাম্প 2টা কৌশল করতেছে, একটা হচ্ছে তেলের দাম কমানো এই ঘোষণার পর, আরেকটা হচ্ছে সময় ক্ষেপণ করা তার হয়তো কোনো সামরিক কৌশল বাস্তবায়নের জন্য। দুটোই দিতে পারে। একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল আমেরিকার জন্য লাভের হিসাব, যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, নতুন প্রভাব বলয় আর শেষে বিজয়ের ঘোষণা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে সেখানে যেন সেই পুরনো হিসাব মিলছে না। যুদ্ধ চলছে, টাকা ঝরছে, কিন্তু জয় কোথায় সেই প্রশ্নই এখন আমেরিকার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার 3 সপ্তাহ পেরিয়ে গেছে। সাধারণত আমেরিকার সামরিক অভিযানের প্রথম দিকে একটি পরিষ্কার বার্তা তৈরি হয়, কে জিতছে কে হারছে। কিন্তু এবার দৃশ্যটা আলাদা। যুদ্ধ চলছে, হামলা চলছে, সৈন্য যাচ্ছে, কিন্তু শেষের কোনো দৃশ্যপট দেখা যাচ্ছে না। বরং যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই যুদ্ধ আমেরিকার অর্থনৈতিক কোষাগারে চাপ তৈরি করছে। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট নিজেই স্বীকার করেছেন, যুদ্ধের ব্যয়ের হিসাব দ্রুত বাড়ছে। যদিও শুরুতে তিনি পুরো যুদ্ধের সম্ভাব্য ব্যয় হিসেবে বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছিলেন। সাক্ষাৎকারের মাঝপথেই পরিষ্কার হয়ে যায়, শুধু প্রথম সপ্তাহেই অস্ত্র ব্যবহারে খরচ হয়েছে $500 কোটি বেশি। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার সময়ই বিলিয়নের হিসাব উধাও হয়ে গেছে। এর পরের হিসাব আরো বিস্ময়কর। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় $500 মিলিয়ন খরচ হচ্ছে। 23 দিনের হিসাবে দাঁড়ায় প্রায় $22 বিলিয়ন। আর যদি ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান, রাডার সিস্টেম এবং সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ যোগ করা হয়, তাহলে অঙ্ক সহজেই $30 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রশ্নটা এখানে, এই বিপুল খরচের বিনিময়ে আমেরিকা কি পাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ প্রায় শেষ। তিনি দাবি করছেন লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একই সময়ে মার্কিন মেরিন ইউনিট মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে। নতুন বাহিনী জাপান ও ক্যালিফোর্নিয়া থেকে রওনা দিয়েছে। যুদ্ধ যদি শেষের পথেই হয়, তাহলে নতুন সেনা কেন যাচ্ছে? এই দ্বৈত বাস্তবতাই এখন সবচেয়ে বড় রহস্য। একদিকে ট্রাম্প বলছেন পরিস্থিতি শান্ত হচ্ছে, অন্যদিকে ইরান জুড়ে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। তিনি দাবি করছেন ইরানের সামরিক শক্তি প্রায় শেষ, অথচ ইরানের ড্রোন এবং মিসাইল এখনো মার্কিন ও মিত্র ঘাঁটিতে আঘাত করছে। এমনকি দিয়াগো গার্সিয়ার মতো দূরবর্তী ঘাঁটিও নিরাপদ থাকছে না। আর সবচেয়ে বড় প্রতীকী জায়গা হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 27% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ট্রাম্প বলেছিলেন এটি খুলে দেওয়া সহজ সামরিক কাজ, কিন্তু বাস্তবতা হলো
বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজই নিরাপদে পার হতে পারছে। অনেক দেশ, এমনকি ভারতের মতো বড় অর্থনীতিও ওয়াশিংটনকে পাশ কাটিয়ে সরাসরি তেহরানের সঙ্গে আলোচনা করছে। যদি সত্যি আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে জাহাজগুলো কেন নিরাপত্তা কর দিয়ে পার হচ্ছে? কেন বিশ্ববাজারে তেলের দাম অস্থির? কেন মার্কিন পেট্রোল পাম্পে দাম বাড়ছে? এই প্রশ্নগুলোই আমেরিকার ভেতরে অস্বস্তি তৈরি করছে। হ্যাসেট বলছেন, যুক্তরাষ্ট্র এখন বড় তেল উৎপাদক, তাই ক্ষতি হবে না। কিন্তু বৈশ্বিক তেলের বাজার এমন নয় যে যেখানে কেউ আলাদা হয়ে থাকতে পারে। মধ্যপ্রাচ্যে সরবরাহ কমলেই বিশ্ববাজারে দাম বাড়ে, আর সেই ঢেউ সরাসরি আমেরিকার ভোক্তার পকেটে গিয়ে লাগে। অর্থাৎ যুদ্ধটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা এখন অর্থনীতির যুদ্ধ। এদিকে যুদ্ধের মানবিক মূল্যও বাড়ছে। ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, মার্কিন সেনাও প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শতাধিক। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন ও উপসাগরীয় অঞ্চলে। অর্থাৎ সীমিত অভিযান এখন ধীরে ধীরে আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। এখানে ট্রাম্প পড়েছেন এক ধরনের উভয় সংকটে। যদি যুদ্ধ থামান, তাহলে প্রশ্ন উঠবে, এত টাকা খরচ করে কি অর্জন হলো? আর যদি যুদ্ধ বাড়ান, তাহলে ব্যয়ের বোঝা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ ইরানের হারানোর কিছু নেই, তার উপর দাঁত কামড়ে যুদ্ধে লড়াই করে যাচ্ছে ইরান। রাজনৈতিকভাবেও পরিস্থিতি সহজ নয়। পেন্টাগন ইতোমধ্যে কংগ্রেসের কাছে অতিরিক্ত 50 থেকে 200 বিলিয়ন ডলারের তহবিল চাইতে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ প্রশাসন নিজেই বুঝছে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। রিপাবলিকান দলের ভেতর থেকেও প্রশ্ন উঠছে, লক্ষ্য কি, শেষ কোথায়? এই অবস্থায় নতুন একটি সামরিক বিকল্প সামনে এসেছে, খার্ক দ্বীপ। মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ, কিন্তু ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। বিশ্লেষকদের ধারণা, এটি দখল করতে পারলে ইরানের অর্থনীতিতে বড় আঘাত দেওয়া সম্ভব। কিন্তু এখানেই ঝুঁকি সবচেয়ে বেশি। ইরান স্পষ্ট করে বলেছে, খার্ক দ্বীপে হামলা হলে তারা লোহিত সাগর সহ পুরো অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। অর্থাৎ যুদ্ধ তখন আর সীমিত থাকবে না, বিশ্ব জ্বালানি নিরাপত্তা সরাসরি হুমকিতে পড়বে। এ কারণে ট্রাম্পের বক্তব্যগুলো এখন অনেকের কাছে রাজনৈতিক প্রচারণা মনে হচ্ছে। তিনি বলছেন বিজয় খুব কাছাকাছি, কিন্তু একই সঙ্গে যুদ্ধের পরিধি বাড়ানোর হুমকি দিচ্ছেন। তিনি বলছেন স্থলবাহিনী পাঠাবেন না, আবার যোগ করছেন পাঠালেও জানাবেন না। এই দ্ব্যর্থক অবস্থানই দেখাচ্ছে বাস্তবে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হয়ে উঠেছে। প্রথম দিকে ট্রাম্প শর্তহীন আত্মসমর্পণ এবং ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা বলেছিলেন। এখন সেই ভাষা নেই, বরং মনে হচ্ছে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও তেল রপ্তানি চালু রেখে কোনোভাবে যুদ্ধ শেষ করার পথ খুঁজছে ওয়াশিংটন। কিন্তু সেটি করলে রাজনৈতিকভাবে বিজয়ের গল্প তৈরি করা কঠিন হবে। কারণ আমেরিকার জনগণ জানতে চাইবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শেষ পর্যন্ত কি বদলালো। যুদ্ধের কুয়াশা শুধু যুদ্ধক্ষেত্র ঢেকে রাখে না, এটি সত্যকেও ঝাপসা করে দেয়। এখন আমেরিকার সামনে ঠিক সেই পরিস্থিতি। বাস্তবতা বলছে যুদ্ধ দীর্ঘ হচ্ছে, ব্যয় বাড়ছে, ঝুঁকি বাড়ছে, কিন্তু রাজনৈতিক ভাষণ বলছে জয় প্রায় নিশ্চিত। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধ এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। এগুলো বিপদ, থামলেও প্রশ্ন। অর্থনীতি চাপের মুখে, মিত্ররা দূরে সরে যাচ্ছে, আর বিশ্ববাজার অস্থির হয়ে উঠছে। সব মিলিয়ে যুদ্ধটা এখন শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটা হয়ে গেছে সময়ের বিরুদ্ধে এক রাজনৈতিক লড়াই, যেখানে সবচেয়ে বড় প্রশ্নটি এখনো উত্তরহীন। আমেরিকা কি সত্যি জয়ের পথে, নাকি শুধু বিজয়ের মূলা গল্প বলেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে? অবশেষে পরাজয় বরণ করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং কেন এই পরাজয়টা বরণ করলো, এবং ইরান কি কি কৌশল নিয়েও এই মার্কিন পরাশক্তি এবং ইসরায়েলের মতো একটা প্রযুক্তিগতভাবে সুসংগঠিত দেশকে পরাজিত করলো, সে বিষয়ে আলোচনা করবো। তবে গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে হরমুজ প্রণালী না ছাড়লে 48 ঘন্টা পর ইরানের সকল এনার্জি সেক্টর গুলিয়ে দেওয়া হবে, তারপর কিন্তু ইরান পাল্টা কিন্তু বলেছিল তাহলে আর এই ইসরায়েলের মধ্যপ্রাচ্যের কোনো এনার্জি সেক্টর অক্ষত থাকবে না। তারপরই চরম জল্পনা কল্পনা, চরম উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনার আগুনে পানি ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এখন আলোচনা করবো যে আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইসরায়েলকে ইরান পরাজিত করেছে, নাকি তারা আসলে নিজেরাই নিজেদের ফাঁদে পা দিয়ে পরাজয় বরণ করেছে। যুদ্ধের ভিতরে আপনি চিরশত্রু রাশিয়াকে তেল বিক্রি করার হুমকি দিলেন, আবার ইরানকে বলতেছেন তেল বিক্রি করতে পারবে, একদিকে যুদ্ধ আরেকদিকে তেল বিক্রি, আর নানা রকম বিভিন্ন বিষয় আছে যেগুলো আসলে ট্রাম্পের এক কথার সঙ্গে আর কথা মিলে না, এবং আজকের সিদ্ধান্ত কালকের সিদ্ধান্তের সঙ্গে পরস্পর সাংঘর্ষিক। যাই হোক, আমি দেখি আসলে ট্রাম্প তার নিজের মিডিয়া ট্রুথ সোশ্যালে কি লিখেছেন। ট্রাম্প লিখেছেন যে গত দুদিন ধরে আলোচনা হচ্ছে, যা ইতিবাচক দিকে এগুচ্ছে। আলোচনা গঠনমূলক হয়, আপাতত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 5 দিন হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ নির্ভর করছে চলতি সপ্তাহে আলোচনার অগ্রগতির উপর। পরিস্থিতি বদলালে আবারও কড়া পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। পরে ডোনাল্ড ট্রাম্প তার এয়ারফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন যে খুবই কার্যকর আলোচনা হয়েছে এবং তার উপদেষ্টা স্টিভ হুইটক এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন। তিনি আরো বলেন যে আমাদের মধ্যে ঐক্যমত্যের বড় জায়গা রয়েছে। আমি বলবো যে প্রায় সব বিষয়ে আমরা একমত হয়েছি। আরে বাবা, এবং সব বিষয়ে একমত হয়েছে। এবং ট্রাম্প বললেন যে আমেরিকা ইরানের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি নন। তিনি আরো করেন যে আমি জানি না মুস্তফা বেঁচে আছেন নাকি নাই। এদিকে আমেরিকার সঙ্গে এমন কোনো আলোচনা ইরানের হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের খালিবাফ। তিনি বলেছেন যে আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র আর্থিক এবং তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং আমেরিকা ইসরায়েল যে চূড়ান্ত পাল্টা গিয়েছে তা থেকে বাঁচতেই এই মিথ্যা খবর ব্যবহৃত হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিব হারা বলেন যে ইরানের আগ্রাসনকারীদের পূর্ণ এবং অনুশোচনামূলক শাস্তি না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তারা দৃঢ়ভাবে এই যুদ্ধ চালিয়ে যাবে। অনেক প্রশ্ন হচ্ছে যে কে সত্য কে মিথ্যা। ট্রাম্প বলতেছে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সাংবাদিক জিজ্ঞেস করতে কার সঙ্গে, তিনি বলছেন নাম বলা যাবে না, নাম বললে আবার তার মিথ্যা হতে পারে। তার মানে এগুলো হচ্ছে পরস্পর বিরোধী কথাবার্তা। ওইদিকে ইরান বলতেছে যে কোনো আলোচনাই হয়নি। আবার শুনলাম নাকি যে পাকিস্তান, মিশর এবং তুরস্ক এই 3টা দেশ মূলত মধ্যস্থ করতেছে ট্রাম্পের জামাতা ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে। তো হয়তো বা কিছু আলোচনা এই পাকিস্তান, মিশর এবং তুরস্কের সঙ্গে হয়েছে। এখন এই আলোচনাটাকে ট্রাম্প বলতেছেন যে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু আসলে কিন্তু ইরানের সঙ্গে আলোচনা হয়নি। এখন ট্রাম্প বলতেছেন বিশাল চোরাবালিতে, যেটা আসলে ইরান অলরেডি বলে দিয়েছে। আজকে দেখুন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন, ট্রাম্পকে বলেছেন যে আমাদের সংকটে তেল নাই, গ্যাস নাই। আজকে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কুবরা মিটিং ডেকেছেন, যেটা কিন্তু তিনি অত্যন্ত সংকটের সময় দেখেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কুবরা মিটিং মনে করে কিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে লোকসভায় বলেছেন যে ভারত মহাসংকটে আছে, ভারতের তেল নাই, গ্যাস নাই, এবং আজকে মাত্র একটা জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে, ইরানের মন্ত্রী এসে হচ্ছে ভারতের জাহাজ।
এবং দেখুন আপনি, দক্ষিণ কোরিয়া আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, কিন্তু আমেরিকার উপর নির্ভর না করে তারা ইরানকে ফোন করে যাতে তাদের জাহাজটা তরমুজ দিনের মধ্যে পার হয় এবং হয়েছে। এবং গতকালকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি, নারী প্রধানমন্ত্রী, তিনি গিয়েছেন হোয়াইট হাউসে এবং সেখানে তাকে ট্রাম্প একতরফা অপমান করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার নামে একটি জায়গায় জাপানি সৈন্যরা আমেরিকানদের আক্রমণ করেছিল, সেখানে বহু হতাহত হয়েছে। এটা আগের কথা। এই ডোনাল্ড ট্রাম্প গতকালকে সেই পার্ল হারবারের কথা উত্থাপন করে এই জাপানি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, বিব্রতকর করেছেন, এবং এটা কিন্তু জাপান দেখেছে। এবং এরপর জাপান সরাসরি ইরানের সঙ্গে যোগাযোগ করা শুরু করে, এবং জাপানের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা সেই চুক্তিগুলো কিন্তু পোস্টপোন রয়েছে এবং জাপানের প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর সরাসরি ব্যর্থ হয়েছে। এবং এরপরেই জাপান কূটনৈতিকভাবে